আপনার নাম আর আপনি কোন জেলা থেকে এসেছেন সেটা যদি একটু বলেন। দেবজ্যোতি সিনহা, মালদা জেলার প্রতিনিধি। আচ্ছা, তো মালদা জেলার এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কেমন, বা মালদার যেটা সবথেকে বড় প্রবলেম নদী ভাঙন, সেই নিয়ে সরকার কি ব্যবস্থা নিচ্ছে বা কতটা কি, সেইটা যদি আমাদের একটু বলেন। লাস্ট লোকসভা ভোটে মালদায় তো সংখ্যালঘু মানুষের বাস বেশি, সেখানে দাঁড়িয়ে লাস্ট লোকসভা ভোটে তৃণমূল থার্ড হয়েছে ওখানে, এবং বামফ্রন্টের সমর্থনে জাতীয় কংগ্রেস একজনই পশ্চিমবাংলায় এমপি জিতেছেন। আর ভোট ভাগাভাগির কারণে উত্তর মালদায় হচ্ছে বিজেপি জিতেছে। এমনি বিধানসভা ধরলে 6টা বিধানসভায় জাতীয় কংগ্রেসের প্রার্থী, ধর্মনিরপেক্ষ প্রার্থী, বামপন্থীদের সমর্থনে এগিয়ে আছে। সংখ্যালঘু মানুষের মনে একটা প্রচলিত কথা হয়ে যায় যে তৃণমূল কংগ্রেস শাসক দল, বিজেপির আতঙ্কে অনেকে ভোট দিয়ে দিচ্ছেন, কিন্তু সংখ্যালঘু মানুষের এখনও হৃদয়ে কিন্তু তৃণমূল কোনো আশ্রয় নিতে পারেনি। ফলে সেখানে দাঁড়িয়ে আমরা লড়াই করছি। এই যে বিভেদের রাজনীতি, মানুষকে ভাগ করার রাজনীতির বিরুদ্ধে সিপিআইএম লড়ছে। আর মালদায় যে মূল সমস্যাগুলো আছে, গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা। আমাদের 27তম রাজ্য সম্মেলনে প্রস্তাবেও সেটা গ্রহণ করা হয়েছে, এবং আমাদের যে গঙ্গা, ফুলহর, মহানন্দা, বিশেষ করে গঙ্গা নদী, তার নিম্নগতি শুরু হয়েছে মালদার ভুতনি থেকে, এবং এক পারে ঝাড়খণ্ড আর আরেক পারে হচ্ছে আমাদের মালদা। সেইখানে আবার একটা ফুলহর নদীর কানেকশান আছে, যেটা কয়েক বছর আগেও 2 কিলোমিটার ছিল, সেটা 1200 মিটারে এসে দাঁড়িয়েছে। গঙ্গার মেন স্ট্রিম যদি ফুলহরে মিশে যায়, তাহলে ফারাক্কা ব্যারেজ নিয়ে প্রশ্ন উঠবে, মালদা মুর্শিদাবাদের ভৌগোলিক মানচিত্র পাল্টে যাবে, নতুন নতুন এলাকা প্লাবিত হবে। এই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব ছিল, একমাত্র যখন প্রয়াত কিংবদন্তি নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তারপরে বুদ্ধ ভট্টাচার্য, তারা হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন, এবং যুক্তফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী দেবেগৌড়াজি, তিনি জাতীয় বিপর্যয় মেনে নিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার, মোদী সরকার, গঙ্গাকে ব্যবহার করে যে 20,000 কোটি টাকা নমামি গঙ্গে প্রকল্পে আয় করেছে, সেই টাকাটা হচ্ছে বেনারসের ঘাট বাঁধানো হচ্ছে, গঙ্গার সৌন্দর্যায়নে খরচা করা হচ্ছে। প্রায়োরিটিটা কি? মালদা মুর্শিদাবাদের মানচিত্র যদি পাল্টে যায়, তাহলে পশ্চিমবাংলার চেহারা পাল্টে যাবে, ভৌগোলিক মানচিত্র পাল্টে যাবে। সেখানে একডালিও মাটি ফেলার কাজ করছে না। আর অন্যদিকে রাজ্যের তৃণমূল সরকার, তার আগ্রহ বেশি, যখন বর্ষা আসে সেই সময়ে বালির বস্তা দিয়ে কি মানুষের ভাঙন আটকানো যায়? পুনর্বাসনের বিকল্প প্রক্রিয়া ছিল বামফ্রন্ট সরকারের আমলে, যেখানে হচ্ছে নিজ ভূমি, নিজ গৃহ প্রকল্প ছিল, সেটাকেও আজকে নস্যাৎ করা হচ্ছে, কোনো বাজেট বরাদ্দ করা হচ্ছে না। মানুষ জানেই না যে আজকে পুনর্বাসন প্রকল্পে জমি দেয়া যায়। ফলে দুই সরকারের উদাসীনতায়, দুই সরকারের আজকে যে লুটপাটের কারণে মালদা মুর্শিদাবাদের যে মানচিত্র এই গঙ্গা ভাঙনের কারণে পরিবর্তন হয়ে যেতে পারে। এই নিয়ে আমরা আন্দোলন করছি। কমরেড, এই 27তম সম্মেলনে এসেছেন, রাজ্য সম্মেলনে কেমন আপনার অভিজ্ঞতা লাগছে? অবশ্যই একটা বেশ কয়েকটা সম্মেলনে আমি প্রতিনিধি ছিলাম মালদা জেলার পক্ষ থেকে। সেখানে দাঁড়িয়ে কলকাতার বাইরে হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা। এই কঠিন সময়েও বিশেষ করে হুগলি জেলার কমরেডরা একটা বিরাট দায়িত্ব নিয়েছেন। আমরা উৎসাহ বোধ করলাম, এই ধরনের দায়িত্ব যদি ভবিষ্যতে মালদায় দেওয়া হয়, তাহলে সে দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করব। অনেক কিছু শিখলাম। আমরাও চাই যে পার্টির রাজ্য সম্মেলন আমাদের জেলাতেও অনুষ্ঠিত হোক, সেটা তো সিদ্ধান্ত নেবে রাজ্য কমিটি, কিন্তু আমাদের একটা আবেগতাড়িত হয়ে বিষয়টা বললাম। তার সাথে আমরা যে মানুষের সমস্যা, রুটি রুজি, জীবন জীবিকার সমস্যা, আন্দোলনের সমস্যা, মালদা জেলায় যে পরিযায়ী শ্রমিক বাড়ছে, প্রায় 10 লক্ষ পরিযায়ী শ্রমিক, রাজ্যে 1 কোটি পরিযায়ী শ্রমিক, তাদের হচ্ছে
একজন পরিযায়ী শ্রমিক যদি 5,000 টাকা করে পশ্চিমবাংলায় পাঠায়, তাহলে মাসে 5,000 কোটি টাকা এখানে কিন্তু আর্থিক লেনদেন হচ্ছে। নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যুব ছেলেরা যেভাবে শিক্ষাকে একেবারে বেসরকারিকরণ করা হচ্ছে, যেভাবে কর্মসংস্থানের সুযোগ নাই, চুরি দুর্নীতি করে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিচ্ছে, সেখানে বেকার যুবরা দিশেহারা। আর অন্যদিকে বছরে 60,000 কোটি টাকা পশ্চিমবাংলায় আর্থিক লেনদেন হচ্ছে। এইখান থেকে কি করে আন্দোলন গড়ে তোলা যায় তার অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা এই রাজ্য সম্মেলনে এসেছি।